স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং এই ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের অর্থাৎ ডিবিএমএস এর এই ধাপে আমরা গত পাঠে ক্লায়েন্ট সার্ভার ডেটাবেজ নিয়ে আলোচনা করেছি। তো চলো আজকে আমরা এই ডিবিএমএস এর আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ। দেখো এখানে কতগুলো ডেটাবেজ, এটা হচ্ছে সেন্ট্রাল ডেটাবেজ, এটা হচ্ছে সেন্ট্রাল ডেটাবেজ। এখানে দেখো এই অফিসের জন্য একটা ডেটাবেজ, এই অফিসে প্রত্যেকটা অফিস আলাদা আলাদা ডেটাবেজ ব্যবহার করতেছে। কিন্তু আমরা এই যে আমরা ক্লায়েন্ট সার্ভার ডেটাবেজে যেটা দেখেছিলাম, সেখানে ডেটাবেজ ছিল শুধুমাত্র একটা, ক্লায়েন্টরা ইন্টারনেটের মাধ্যমে যুক্ত হইয়া ওই ডেটাবেজটা সবাই ব্যবহার করতো। কিন্তু এখানে দেখো একটা কেন্দ্রীয় ডেটাবেজ আছে এবং এগুলো হচ্ছে সাব সার্ভার, এগুলোকে বলা হয় সাব সার্ভার। তাহলে দেখো এই ব্যক্তিগুলা যে ডেটা এন্ট্রি করতেছে সেটা প্রথমে এখানে ঢুকবে, তারপর ইন্টারনেট কানেকশন পেলে এই ডেটাগুলো এখান থেকে এখানে চলে যাবে। তাহলে এখানে যে ডেটাবেজ আছে এই ডেটাবেজের পরিবর্তন যা কিছু আছে সবকিছু কিন্তু অ্যাডমিনিস্ট্রেটররা করতে পারবে। অর্থাৎ এই ডেটাবেজের অ্যাডমিনিস্ট্রেটর আলাদা, এই ডেটাবেজের অ্যাডমিনিস্ট্রেটর আলাদা, এই ডেটাবেজের অ্যাডমিনিস্ট্রেটর আলাদা। তাহলে এরা শুধুমাত্র এই ডেটাবেজে কাজ করতে পারে, এরা আর কোথাও কাজ করতে পারবে না। কিন্তু দেখো প্রত্যেক অফিসের ডেটা গিয়ে কোথায় জমা হবে? প্রত্যেক অফিসের ডেটা গিয়ে সেন্ট্রাল সার্ভারে জমা হবে। তো চলো প্রক্রিয়াটা আমরা বিস্তারিতভাবে দেখব। দেখো ডেটাটা প্রথমে এখানে গেছে, এখানে আপডেট দিয়েছে, তারপর এটা এখানে পড়ছে। দেখো এভাবে যাইতেই থাকবে। তাহলে এখান থেকে ডেটা এখানে গিয়ে আবার এটা আপডেট হচ্ছে, অর্থাৎ সেন্ট্রাল সার্ভারে আপডেট হচ্ছে। দেখো এখান থেকে ডেটা যাচ্ছে, পুরো বিষয়টা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। দেখো এই ডেটাটা এই এই এখান থেকে যে ডেটা আপডেট করা হয়েছে এটা এখানে গিয়ে জমা হয়ে গেছে। দেখো এই ডেটা এখানে গিয়ে জমা হয়ে গেছে, কিন্তু এটা এখন এখানে পৌঁছে নাই। দেখো এই ডেটাও এখানে চলে গেছে, দেখো এটা আপডেট হয়ে গেছে। অর্থাৎ এই ব্যক্তিও এই ডেটাবেসটা আপডেট করতে পারতেছে, অর্থাৎ ডেটা ইনসার্ট করতে পারতেছে। দেখো এই ব্যক্তি যে ডেটা ইনসার্ট করছে এটা এখানে চলে গেছে, এর ডেটা এখানে চলে গেছে। কিন্তু এই যে আমরা এখন দেখলাম এই যে এই ডাটাগুলো এখনো কিন্তু সেন্ট্রাল সার্ভারে যায় নাই। এগুলো পরও যাইতে পারে, যখন ইন্টারনেট কানেকশন পাবে তখন সাথে সাথে সব কিন্তু সেন্ট্রাল সার্ভারে চলে যাবে। দেখো এই ডেটাও এখানে যাচ্ছে। তারপরে দেখো এখন সবার ডেটা একসাথে, যখন ইন্টারনেট কানেকশন পাবে তখন সব ডেটা একসাথে কেন্দ্রীয় সার্ভারে চলে যাবে। অর্থাৎ যদি ইন্টারনেট কানেকশন নাও থাকে তাহলে ডিস্ট্রিবিউটেড ডেটাবেজে কিন্তু কাজ করা যায়, যখন কানেকশন পাবে তখন ডেটা আপডেট হবে। তাহলে খেয়াল করো এরা ব্রাঞ্চে বসে বসে কাজ করতেছে, তাদের সব ডাটা কিন্তু ডেটাবেজে এন্ট্রি দিচ্ছে। যখন কানেকশন পাবে ইন্টারনেট তখন ডাটাগুলা সেন্ট্রাল সার্ভারে পৌঁছে যাবে। তো চলো এটা আমরা আরো দেখি। ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ, দেখো ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ হলো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণকারী সার্ভারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সম্পর্কযুক্ত একাধিক ডেটাবেজ সিস্টেম। তাহলে দেখো আমাদের ক্লায়েন্ট সার্ভারও আমরা একই কথা বলছি, ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে আমরা একই কথা বলছি, তবে ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে ডেটাবেজ ছিল একটা, এখানে কিন্তু একাধিক ডেটাবেজ সিস্টেম, এটা মনে রাখতে হবে। ক্লায়েন্ট সার্ভারের সাথে ডিস্ট্রিবিউটেড ডেটাবেজের পার্থক্য হচ্ছে ক্লায়েন্ট সার্ভারে হচ্ছে একটা ডেটাবেজে সবাই ইন্টারনেটের মাধ্যমে যুক্ত হইয়া ওই ডেটাবেজটা ব্যবহার করে, কিন্তু এখানে হচ্ছে একাধিক ডেটাবেজ আবার সেন্ট্রাল ডেটাবেজের সাথে যুক্ত থাকে। এই পদ্ধতিতে একটি সেন্ট্রাল সার্ভার এবং এর অধীনে এক বা একাধিক সাব সার্ভার বা ওয়ার্ক স্টেশন থাকতে পারে। সেন্ট্রাল সার্ভার সহ প্রত্যেকটি সাব সার্ভারে ওয়ার্ক স্টেশনের ডেটাবেস থাকে, অর্থাৎ এখানে ডেটাবেস কিন্তু ওয়ার্ক স্টেশনও থাকে, ডেটাবেস সেন্ট্রাল সার্ভারেও থাকে, এটা মনে রাখতে হবে। আর ক্লায়েন্ট সার্ভারে শুধুমাত্র মূল সার্ভারের ভিতরে একটা ডেটাবেস থাকে, এখানে ডেটাবেস অনেকগুলা। সাধারণ ডেটাবেজ ওয়ার্ক স্টেশনগুলো ভিন্ন ভিন্ন দূরবর্তী স্থানে হয়ে থাকে। যেমন ধরো সেন্ট্রাল অফিস হচ্ছে ঢাকা, আর প্রত্যেকটা ব্রাঞ্চ অফিস হচ্ছে বাংলাদেশের ধরো বিভিন্ন বিভাগীয় শহরে বা বিভিন্ন জেলাতে, প্রত্যেক জেলাতে ধরো একটা করে অফিস আছে। তাহলে প্রত্যেকটা অফিস থেকে ডেটাগুলো যখন ইন্টারনেট কানেকশন পায় তখন এটা সেন্ট্রাল সার্ভারে গিয়ে জমা হয়ে যায়।
এই পদ্ধতিতে প্রত্যেকটি ওয়ার্ক স্টেশনে স্বতন্ত্রভাবে ডেটাবেস সংশোধন, সম্পাদন প্রভৃতি কাজ করা হয় এবং সেন্ট্রাল সার্ভারে রক্ষিত কেন্দ্রীয় ডেটাবেস ওয়ার্ক স্টেশনগুলোর ডেটাবেসের সর্বশেষ অবস্থা অনুযায়ী পরিবর্তিত বা আপডেট হয়। তাহলে মনে রাখতে হবে প্রত্যেকটা ওয়ার্ক স্টেশন কিন্তু মানে এখানে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে। যেমন ধরো যদি এই স্কোয়ারের একটা ব্রাঞ্চ অফিস নোয়াখালীতে থাকে, তাহলে তারা নোয়াখালীতে প্রত্যেকটা ডাটা আপডেট দিতে পারবে, তারা তার ডাটাবেস সংশোধন করতে পারবে, কোনো ডাটা ডিলিট করতে পারবে, কোনো ডাটা এন্ট্রি করতে পারে, সবকিছু করতে পারবে। এবং পরবর্তীতে এই ডেটাগুলো কোথায় গিয়ে জমা হবে? পরবর্তীতে এই ডেটাগুলো সেন্ট্রাল সার্ভারে গিয়ে জমা হবে, অর্থাৎ তাদের কমান্ড অনুযায়ী। এবং মনে রাখবা ওয়ার্ক স্টেশন যেভাবে কাজ করবে সেই অনুযায়ী কিন্তু সেন্ট্রাল সার্ভারে ডাটাগুলো জমা হবে বা সেন্ট্রাল সার্ভার কি হবে? আপডেট হবে। দেখো সার্ভারের কেন্দ্রীয় ডেটাবেস সাব সার্ভারগুলো ডেটাবেস এর ডেটা পার্ট, ডেটার বর্ণনা, ভাষা ইত্যাদি পরিবর্তন বা পরিমার্জন করতে পারে। এখানে বলা হচ্ছে যে যে সাব ডেটাবেস গুলো আছে, অর্থাৎ সাব সার্ভার গুলো, সেখানে যে ডেটাবেস গুলো আছে, সেখানে যে অ্যাডমিনিস্ট্রেটর আছে, তারা এগুলো সব চেঞ্জ করতে পারবে, তারা ডেটা আপডেট করতে পারবে, ডেটা ডিলিট করতে পারবে, ডেটা মানে যা কিছু করা দরকার ডেটাবেসের সবকিছু কিন্তু তারা করতে পারবে। দেখো এইভাবে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস পদ্ধতিতে সার্ভারের কেন্দ্রীয় ডেটাবেসের মাধ্যমে ওয়ার্ক স্টেশনগুলো ডেটাবেস থেকে সর্বশেষ তথ্য সংগ্রহ ও ওয়ার্ক স্টেশনগুলো ডেটাবেস পরিচালনা ও নিয়ন্ত্রণের কাজ করে থাকে। তাহলে দেখো ডিস্ট্রিবিউটেড পদ্ধতিতে কেন্দ্রীয় ডেটাবেসের মাধ্যমে, তাহলে কেন্দ্রে একটা ডেটাবেস থাকে এবং ব্রাঞ্চ অফিসগুলো আলাদা আলাদা ডেটাবেস ব্যবহার করে, কিন্তু ব্রাঞ্চ অফিসগুলো যে ডেটা যেটা যে পরিবর্তন করে সেই পরিবর্তনটা অটোমেটিক কোথায় গিয়ে পরিবর্তিত হয়? মেইন ডাটাবেস অর্থাৎ সেন্ট্রাল ডাটাবেসে গিয়ে জমা হয় এবং সেখানে আপডেট হয়। ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ব্যবস্থাপনার জন্য ক্লায়েন্ট সার্ভার পদ্ধতিতেই প্রাধান্য দেওয়া হয়ে থাকে। দেখো এখানেও কিন্তু ক্লায়েন্ট সার্ভার, অর্থাৎ ক্লায়েন্ট সার্ভারের মধ্যে আমরা পাইছি কি একটা ডেটাবেস ক্লায়েন্টে ব্যবহার করে, ঠিক এইভাবে এখানেও কিন্তু একই জিনিস, সেন্ট্রাল ডাটাবেস, তারপরে ধরো সাব ডাটাবেস। তো সাব ডাটাবেস কারা ব্যবহার করে? সাব ডাটাবেস ধরো 100 জন ক্লায়েন্ট ব্যবহার করতেছে একটা, ধরো নোয়াখালীতে 100 লোক একটা ডাটাবেস ব্যবহার করতেছে, তারপরে চিটংয়ে 100 লোক একটা ডাটাবেস ব্যবহার করতেছে, তাহলে এগুলো হচ্ছে কি সাব স্টেশন। তাহলে দেখো সাব স্টেশনে কি করছে? সাব স্টেশন হচ্ছে ক্লায়েন্ট সার্ভার, সাব স্টেশন হচ্ছে কি ক্লায়েন্ট সার্ভার। এই ক্লায়েন্ট গুলো এই সার্ভার গুলো যখন আবার কেন্দ্রীয় সার্ভারের সাথে লিঙ্ক হয়ে যায়, তখন এটার নাম হয়ে যায় ডিস্ট্রিবিউটেড ডাটাবেস। অর্থাৎ মনে রাখতে হবে প্রত্যেকটা সাব স্টেশন হচ্ছে ক্লায়েন্ট সার্ভার ডাটাবেস। দেখো এই জিনিসটা তোমরা খেয়াল করো, আমরা ক্লায়েন্ট সার্ভার ডাটাবেস যখন আলোচনা করছি তখন এইরকম জিনিস ছিল যে এটা হচ্ছে সার্ভার, এটা হচ্ছে ক্লায়েন্ট। দেখো এটা হচ্ছে সার্ভার, এটা হচ্ছে ক্লায়েন্ট, এটা হচ্ছে সার্ভার, এটা হচ্ছে ক্লায়েন্ট। দেখো এটা হচ্ছে সেন্ট্রাল সার্ভার। তো এই দেখো এইদেরকে যখন আমি এখানে এটার সাথে যুক্ত করে দেবো তখন এটা হয়ে যাবো ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। অর্থাৎ মূল জিনিস হচ্ছে ক্লায়েন্ট সার্ভার। মনে রাখবা ক্লায়েন্ট সার্ভার হচ্ছে ইউনিট, মানবদের গঠনমূলক এবং কার্যকরী একক হচ্ছে কি কোষ, অর্থাৎ অনেকগুলো কোষের সম্বন্ধে দেহটা তৈরি হয়। ঠিক একইভাবে এই ডিস্ট্রিবিউটেড ডেটাবেস হচ্ছে কার সমষ্টি? এই ডিস্ট্রিবিউটেড ডেটাবেস হচ্ছে একাধিক ক্লায়েন্ট সার্ভার ডেটাবেসকে যদি আমরা একটা সেন্ট্রাল সার্ভারের সাথে যুক্ত করে দিই তখন এটা হয়ে যাবে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। ধরো এটা হচ্ছে স্কোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হেড অফিসের মূল সার্ভার। ঠিক আছে? তো এটা ধরো তাদের এই যে তাদের ফার্মাসিউটিক্যালসের জন্য একটা একটা ডেটাবেস, তাদের টেক্সটাইল সেকশনের জন্য একটা ডেটাবেস, তাদের খাবার সেকশনের জন্য একটা ডেটাবেস। তাহলে দেখো এরা এই ডেটাবেসে সব ধরনের পরিবর্তন নিয়ন্ত্রণ সব করতে পারবে। এখানে যে অ্যাডমিনিস্ট্রেটর আছে, অর্থাৎ এটার জন্য আলাদা অ্যাডমিনিস্ট্রেটর, এটার জন্য আলাদা অ্যাডমিনিস্ট্রেটর, এটার জন্য আলাদা অ্যাডমিনিস্ট্রেটর। তো দেখো এরা কিন্তু এই ডেটাবেসে সব ধরনের কাজ করতেছে। দেখো এই ক্লায়েন্টরা কিন্তু এই ডেটাবেসে পরিবর্তন করতেছে, এই ক্লায়েন্টরা এই ডেটাবেসে পরিবর্তন করতেছে, এই ক্লায়েন্টরা এই ডেটাবেসে পরিবর্তন করতেছে। যখনই দেখো এখানে কিন্তু এখন ইন্টারনেট কানেকশন নাই, যখনই ইন্টারনেট কানেকশন পেয়ে যাবে, খেয়াল করো এখানে মজার ব্যাপার হচ্ছে সেন্ট্রাল সার্ভারের সাথে ওয়ার্ক স্টেশনের নেটওয়ার্ক কানেকশন না থাকলেও ওয়ার্ক স্টেশনের ক্লায়েন্টরা কোনো রকম অসুবিধা ছাড়াই কাজ করতে পারে। তোমরা খেয়াল করো সেন্ট্রাল সার্ভারের সাথে কিন্তু এদের কারোই যোগাযোগ নেই, কিন্তু এরপরে দেখো এরা কিন্তু এদের কাজ করে ফেলতেছে। দেখো এরাও এদের কাজ করে ফেলতেছে, এরাও কিন্তু এদের কাজ করে ফেলতেছে। কারণ সাব সার্ভার বা ওয়ার্ক স্টেশন আলাদা আলাদা এক একটি ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস সিস্টেম, এবং ওয়ার্ক স্টেশনের ক্লায়েন্টরা শুধুমাত্র ওয়ার্ক স্টেশনের ডেটাবেসে লগ ইন করে। তাহলে এরা শুধুমাত্র কোথায় লগ ইন করতে পারবে? এরা এই ডেটাবেসে লগ ইন করতে পারবে, এরা কখনো এই ডেটাবেসে লগ ইন করতে পারবে না। অটোমেটিক কিন্তু এই ডেটাগুলো এখানে কি আপডেট হয়ে যাবে। মনে রাখবা এই যে এখানে যারা ব্যবহারকারী, দেখো এরা শুধুমাত্র এই ডেটাবেসে লগ ইন করে, এখানে যে ব্যবহারকারী তারা শুধুমাত্র এই ডেটাবেসে লগ ইন করে, এখানে যে ব্যবহারকারী এরা শুধুমাত্র এই ডেটাবেসে লগ ইন করে। তাহলে এরা কিন্তু এখানে কখনো লগ ইন করতে পারবে না। কিন্তু এই যে কানেকশনটা, এই কানেকশনটা কারা করছে? এই কানেকশনটা কিন্তু এই ডেটাবেসের সাথে এই ডেটাবেসের কানেকশনটা করছে কিন্তু এই ডেটাবেসের অ্যাডমিনিস্ট্রেটর, এই ডেটাবেসের অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু কাজটা করছে। মনে রাখবা এখানকার অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু এখানে কোনো ধরনের পরিবর্তন করতে পারবে না, কিন্তু এখানকার অ্যাডমিনিস্ট্রেটর এখানকার সব জায়গায় পরিবর্তন করতে পারবে।
সেন্ট্রাল সার্ভারের অ্যাডমিনিস্ট্রেটররা কিন্তু ফুল যে ডেটাবেস অর্থাৎ পুরো ডেটাবেস সিস্টেমের কিন্তু পরিবর্তন ঘটিয়ে দিতে পারবে। মনে রাখবে এখানকার অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু এখানে কোনো পরিবর্তন করতে পারবে না, এখানকার অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু এখানে কোনো পরিবর্তন করতে পারবে না, এবং এখানকার অ্যাডমিনিস্ট্রেটর এখানে কোনো পরিবর্তন করতে পারবে না, এবং এইখানকার কোনো লোক এখানে লগ ইন করতে পারবে না। তাহলে মনে রাখতে হবে সেন্ট্রাল ডেটাবেজের সাথে যারা জড়িত অর্থাৎ এখানকার অ্যাডমিনিস্ট্রেটররা কিন্তু সবকিছু ঠিক করে দিচ্ছে, অর্থাৎ এই ডেটাবেজে কারা লগ ইন করবে, এই ডেটাবেজে কারা লগ ইন করবে, বা এই ডেটাবেজের ইউজার কারা কারা হবে, এটা কারা ঠিক করে দেয়, এটা কিন্তু এখানকার অ্যাডমিনিস্ট্রেটররা কিন্তু এটা ঠিক করে দেয়। তাহলে দেখো, যখনই সেন্ট্রাল সার্ভারের সাথে সাব সার্ভারের নেটওয়ার্ক কানেকশন পায় তখনই সাব সার্ভারের সর্বশেষ অবস্থা অনুযায়ী সেন্ট্রাল সার্ভার আপডেট হয়। যখনই ইন্টারনেট কানেকশন পেয়ে যাবে তখন এই ডেটাবেজের সর্বশেষ অবস্থা অনুযায়ী এটা পরিবর্তন হবে, এই ডেটাবেজের সর্বশেষ অবস্থা অনুযায়ী এটা পরিবর্তন হবে, এই ডেটাবেজের সর্বশেষ অবস্থা অনুযায়ী এটা পরিবর্তন হবে, এটা মনে রাখতে হবে। তাহলে তুমি চিন্তা করে দেখো যে ইন্টারনেট কানেকশন যখন থাকবে না তখন কিন্তু এটা ফ্লুয়েন্টলি কাজ করবে, যখনই কানেকশন চলে আসবে তখন এরা ধরো 100 লোকের ডাটা এন্ট্রি দিছে, এবার ইন্টারনেট কানেকশন পেলেই 100 লোকের ডাটা এখানে ঢুকে যাবে। আবার ইন্টারনেট কানেকশন ধরো নাই, তো এরা ধরো আরো 20 জনের ডাটা এন্ট্রি দিছে, ঠিক একইভাবে ইন্টারনেট কানেকশন আসলে এই 20 জনের ডাটা এখানে এন্ট্রি হয়ে যাবে, অর্থাৎ এখানে আপডেট হয়ে যাবে। তাহলে দেখো জিনিসটা এই যে দেখো যা করছে সব এখানে জমা হয়ে গেছে, ঠিক একইভাবে দেখো যা করছে সব এখানে জমা হয়ে গেছে। এখন আমরা দেখব ওয়েব এনেবল ডেটাবেস। একই জিনিস আসলে জিনিসগুলো, এখানে হচ্ছে ইন্টারনেটের সাহায্যে দেখো, এটা হচ্ছে সার্ভার, এটা হচ্ছে সার্ভার। তো এই দেখো ইন্টারনেটের সাহায্যে দেখো এই ডিভাইসগুলো ইন্টারনেটের সাহায্যে সার্ভারের সাথে যুক্ত হচ্ছে। দেখো, যে ডেটাবেস ইন্টারনেটের সুবিধাযুক্ত যে কোনো স্থান থেকে সাধারণ ওয়েব ইন্টারফেসের মাধ্যমে যে কোনো প্ল্যাটফর্মে রিমোটলি অ্যাক্সেস করা যায়, অর্থাৎ এখানে রিমোটলি অ্যাক্সেস করা যাবে। যেমন ধরো আমরা যে ডেটাবেসগুলো এতদিন ধরে তৈরি করছি এটা কিন্তু এই আমার কম্পিউটার ছাড়া আর কোথাও ব্যবহার করা যাবে না, কারণ এটা তো ইন্টারনেটে এখন আমরা রাখি নাই। কিন্তু আমার ওয়েবসাইট পৃথিবীর যে কোনো প্রান্তে বসে তোমরা দেখতে পারবে, তোমরা ভিজিট করতে পারবা, এবং আমি যে ডাটাগুলো ওখানে রাখছি এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো লোক এটাকে দেখতে পারবে। তাহলে কারণ আমারটা হচ্ছে ওয়েব এনেবল ডেটাবেস। দেখো অন্যভাবে বলা যায় যে ডেটাবেজে ইন্টারনেট এবং ওয়েব ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন তথ্য ইন্টারেক্টিভ উপায়ে অ্যাক্সেস, কোয়েরি তৈরি, অর্ডার প্রদান, রিপোর্ট ও ট্র্যাক করা যায় এবং রেকর্ড সময়ের পরিবর্তন করা যায়, তাকে ওয়েব এনেবল ডেটাবেস বলে। যেমন ধরো তোমরা ইউনিভার্সিটি ভর্তির জন্য আবেদন করো, তুমি চৌমনি বসে ঢাকা ইউনিভার্সিটি ভর্তির আবেদন করতে পারবা, তুমি হাঁচি বসে ঢাকা ইউনিভার্সিটি ভর্তির আবেদন করতে পারবে। তার মানে কি, তুমি রিমোটলি বসে যে কোনো জায়গায় বসে তুমি কি ডাটা এন্ট্রি করতে পারবা। বা তুমি যেমন ধরো তুমি এই যে কোথাও কোনো এই যে ই কমার্স সাইটে তুমি কোনো ফোনের অর্ডার দিবে, তুমি এটা বাংলাদেশে যে কোনো জায়গায় বসে অর্ডার দিতে পারবা। তার মানে এটা হচ্ছে কি ওয়েব এনেবল। দেখো এটাই হচ্ছে ওয়েব এনেবল। দেখো এই ব্যক্তি দেখো ইন্টারনেট কানেক্ট হয়েছে, এটা হচ্ছে ইন্টারনেট কানেক্ট হইয়া দেখো এই সার্ভারের সাথে সে সংযুক্ত হচ্ছে। দেখো কোথায় গিয়ে জমা হচ্ছে, সার্ভারে গিয়ে জমা হচ্ছে, এটা হচ্ছে ডেটাবেস সার্ভার। তাহলে দেখো ওয়েব এনেবল ডেটাবেজের মৌলিক উপাদানগুলো কি কি? সার্বক্ষণিক ইন্টারনেট কানেকশন, ইন্টারনেট কানেকশন ছাড়া কোনোভাবেই কাজ করা যাবে না। একটি ওয়েব সার্ভার, একটি ফায়ারওয়াল, ফায়ারওয়াল হচ্ছে কি নিরাপত্তার জন্য, এবং অ্যাক্টিভ অ্যাপ্লিকেশনটিকে সরবরাহ করার জন্য ওয়েব পেজ ও সফটওয়্যার, অর্থাৎ এখানে ওয়েব পেজ লাগবে, ইন্টারনেট লাগবে, অনেকগুলো জিনিস লাগবে। এই ছাড়া কিন্তু ওয়েব এনেবল ডেটাবেস কোনোভাবেই কাজ করবে না। এমনি ডেটাবেস ইন্টারনেট ছাড়াও কাজ করে, আমরা একটু আগে দেখছি যে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস কিভাবে কাজ করতেছে, কিন্তু ওয়েব এনেবল ডেটাবেস ইন্টারনেট ছাড়া কেউ কাজ করতে পারবে না, ইন্টারনেট ছাড়া এই ডেটাবেস কেউ ব্যবহার করতে পারবে না। তাহলে এখানে ফায়ারওয়াল হচ্ছে নিরাপত্তার জন্য, এরপরে এখানে ইন্টারনেট কানেকশন লাগবে, ওয়েব সার্ভার লাগবে, এরপরে কি ওয়েব পেজ লাগবে, সফটওয়্যার লাগবে, ইত্যাদি অনেকগুলো জিনিস কিন্তু লাগবে ওয়েব এনেবল ডেটাবেস ব্যবহারের জন্য। তো এখন দেখো এইচটিটিপি ব্যবহৃত হয় কোথায়, কোন ডেটাবেজে? তো তোমরা জানো যে চতুর্থতে যারা পড়ছো এইচটিটিপি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। দেখো ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস, ওয়েব এনেবল ডেটাবেস। তোমরা বলো যে এই যে এটা কিন্তু এমসিকিউ প্রশ্ন, দেখো এটা কিন্তু 1 মার্কের জন্য প্রায় পরীক্ষা আসে। তাহলে এইচটিটিপি কোন এই তিনটা ডেটাবেজের কোনটার মধ্যে ব্যবহৃত হয়? আমরা কিন্তু ক্লায়েন্ট সার্ভার, ডিস্ট্রিবিউটেড এবং ওয়েব এনেবল তিনটে নিয়ে আলোচনা করছি। মনে রাখবো ওয়েব এনেবল কিন্তু এই যে ক্লায়েন্ট ডিস্ট্রিবিউটেড সবকিছু কিন্তু এখন ওয়েব এনেবল হয়ে গেছে, অর্থাৎ ইন্টারনেট ছাড়া কিন্তু ব্যাংকের কেউ ব্যবহার করতে পারবে না ওদের ডেটাবেস, এবং তোমরা আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে মানে ইন্টারনেট ছাড়া। এবং ইন্টারনেট এখন সবকিছু কিন্তু ওয়েব এনেবল, অর্থাৎ ক্লায়েন্ট বলো ডিস্ট্রিবিউটেড বলো সবকিছু কিন্তু ওয়েব এনেবল হয়ে গেছে। তাইলে এই যে ক্লায়েন্ট সার্ভার বা ডিস্ট্রিবিউটেড ইন্টারনেট ছাড়া এখন কেউ ব্যবহার করতে পারবে না, অর্থাৎ বর্তমানে সবাই এখন ওয়েব এনেবল ডেটাবেস ব্যবহার করে। কারণ ওয়েব এনেবল হলে সুবিধা হচ্ছে তুমি তোমার ল্যাপটপ নিয়ে কোথাও গেলে না, কিন্তু তোমার কোনো জিনিসের দরকার হলো তাহলে তুমি কি করবা, লগ ইন করবা, লগ ইন করে তুমি ডেটা বের করে নিতে পারবা। কিন্তু তুমি যদি ওয়েব এনেবল ডেটাবেস ব্যবহার না করো তাহলে তোমাকে যাওয়ার সময় তোমার কম্পিউটার সব জায়গায় নিয়ে যাইতে হবে।
এটা মনে রাখতে হবে। তাহলে এখানে নিচের কোনটি সঠিক? ১ না, খ না, এটা না, তাহলে এটা সঠিক। তাহলে ওয়েব এনেবল ডেটাবেস, তাহলে এইচটিটিপি কোথায় ব্যবহৃত হয়? ওয়েব এনেবল ডেটাবেসে। কারণ তোমরা যে কোনো ওয়েবসাইট ভিজিট করার আগে কি আসে? https://www.tulicashop.com, তাহলে ওয়েবসাইট সবসময় এইভাবে তৈরি হয়, সবার আগে এইচটিটিপি থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। তোমরা ডেটাবেস সম্পর্কে জানতে পারছো। নিশ্চয়ই তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে এখন যে ব্যাংকগুলা বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলা, শিক্ষা প্রতিষ্ঠানগুলা যে ডেটাবেসে ডেটা এন্ট্রি দিচ্ছে, তারা আসলে কোথায় এন্ট্রি দিচ্ছে, কিভাবে দিচ্ছে এবং কিভাবে জিনিসটা কাজ করতেছে। আমি আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে।